This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, প্রাণের মূল্য কত? সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে যারা বাস করেন তারা অন্তত বোঝেন। 5-6 দিন টানা ডিঙি নৌকোয় ভেসে ভেসে কাঁকড়া ধরেন যারা, তারা জানেন প্রাণের মূল্য কত। কিন্তু এতদিন নামমাত্র রোজগার হতো এই প্রাণের বিনিময়ে। তবে সুন্দরবনের যে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন কাঁকড়া ধরাই যাদের জীবিকা, তারা এবার আশাবাদী। কারণ দিন বদলেছে, নতুন সরকার এসেছে। যে কাঁকড়া বিদেশে রফতানি হয়, অন্তত তার বিনিময়ে এবার দৈনিক মজুরি একটু বৃদ্ধির, মানে ভদ্রস্থ একটা দৈনিক মজুরির আশা করছেন এই সমস্ত মানুষজন। এমনিতে লোকে বলে বাঙালি কাঁকড়ার জাত। লোকে বলে না বাঙালি বলে কে জানে। বাঙালি যে কাঁকড়া এটা ভাবার জন্য তো বাঙালিকেই লাগবে। সে যাই হোক, বাঙালি নিজেকে কাঁকড়া মনে করায় কাঁকড়ারা কি অসন্তুষ্ট হয়? কাঁকড়াকে দুচ্ছাই ভাবা লোকজন কি জানে বাজারে মানুষের থেকে কাঁকড়ার দাম বেশি? সুন্দরবন আক্ষরিক অর্থেই জলে কুমির ডাঙায় বাঘ। এক আশ্চর্য ভৌগোলিক অঞ্চল। পর্যটক ভর্তি লঞ্চ হরিণ দেখলে আহা উহু করে, আর বাঘ দেখলে বলে আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। কিন্তু যারা এই বাঘের ঘরে নিত্য যাওয়া আসা করেন, এটা জেলে নৌকা, ঠিকঠাক করলে কাঁকড়া ধরার নৌকা। এই নৌকা গিয়ে ভিড়বে খাঁড়ি, তারপর নরম কাদায় শ্বাসমূলের খোঁজা সামলে চলবে কাঁকড়া অন্বেষণ। এসবের মাঝে যদি বাঘ আসে, জঙ্গলে কাঁকড়া মারতে গেলে আমাদের অনেক রিস্কে কাজ করতে হয়। নৌকায় বসে কথা হয়, নৌকা আবার চলতে শুরু করে, আবার কাঁকড়ার খোঁজ পড়ে। মনে পড়ে শুকনো পরিসংখ্যান। 2026 সালের প্রথম 7 মাসে 9 জনের মৃত্যু। 18 দিনের মধ্যে বাঘের পেটে 5 জন। গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েই মৃত্যু। যেখানে বাঘের ভয়, সেখানে কেন যান কাঁকড়া ধরতে? সুন্দরবনের নরম খোলার কাঁকড়া দারুণ স্বাদু। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপে ব্যাপক চাহিদা। সুন্দরবনের কাঁকড়া প্রতি কেজি 700 থেকে 2100 টাকায় বিক্রি হয়। কাঁকড়ার বাজার সারা বিশ্বে 4063 কোটি টাকার। ফলে মহাজনের দাবি আছে রপ্তানিকারকদের তাগাদা। সুন্দরবনের মৎস্যজীবী বনবিবির থানে পুজো দেন, দক্ষিণ রায়কে বীর করে ডাকেন। তারপর এক হাতে জীবন আর এক হাতে জীবিকা নিয়ে তাই জঙ্গলে দাঁড়ান মৃত্যুর মুখোমুখি, বাঘের মুখোমুখি। আজকের অসহায়, আজকের কাঁকড়া ধরে তার জীবিকা নির্বাহ করছে। হয়তো দেখা যায় 300-400 টাকা বা 200 টাকা রোজ পাচ্ছে। দুর্দশা না, ওনার ঘরে রীতিমতন একটা যে কারেন্টের পাখা চলছে গরমে, সে পাখাও নেই। ছেলের কাছেও সেরকম খুব সমর্থন নেই যেন ওনাকে হেল্প করার জন্য কাঁকড়া ধরে এখানে এখনো। যা বললেন তা চোখে দেখা যায়। এই ঘর, এই সংসার কাঁকড়া ধরার নামমাত্র আয় চলে। সুন্দরবনের কাঁকড়া চেটে পুটে খায় বিশ্ববাজার, আর সুন্দরবনের মানুষের অবস্থা খারাপ থেকে আরো খারাপ হয়। বাঙালি অন্যকে কাঁকড়া বলে তৃপ্তির ঠেকুর তোলে, আর চোখে চায়। সুন্দরবনের মানুষ চোখের জল ফেলেন। আচ্ছা, যাদবপুরে যে অশান্তির ঘটনায়, সেই অশান্তির ঘটনায় দায়ী কারাই বা এই অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত দায়ী হয়েছে, এই প্রশ্নটাই তুলছে কিন্তু সব পক্ষই, আর সব পক্ষই চাইছে নিরপেক্ষ তদন্ত হোক।
যাদবপুরে অচলাবস্থা কাটবে কবে? সোমবার সব পক্ষের সঙ্গে বৈঠকে উপাচার্য। তার আগেই স্লোগান সাউটিংয়ের সরগরম ক্যাম্পাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অল স্টেক হোল্ডার বৈঠক এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা তারা এখানে কিন্তু এসে স্লোগান শাউটিং করছেন। আমাদের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ, যে কিনা এই সিসিটিভি ফুটেজে বুদ্ধদেব সাউকে স্পষ্টভাবে দেখা গেছে, তাকে ইমিডিয়েটলি সেই মুহূর্তে স্টুডেন্ট গ্রিভেন্স রিড্রেসাল সেলের চেয়ারপারসন, তাকে ইমিডিয়েটলি তারই পদ থেকে অপসারণ করতে হবে। বাম ছাত্র সংগঠনের নিশানায় প্রাক্তন উপাচার্য। তাদের প্রশ্ন, সেদিন রাতে ক্যাম্পাসে কি করছিলেন বুদ্ধদেব সাউ? আমি কাউকে গেট খুলতে বলিনি, কাউকে ক্যাম্পাসের ভিতরে ঢুকতেও বলিনি। পুলিশ এসে গেট 4-এর ভিতরে আমাকে বলেন ছাত্রদের একটু বোঝাতে। বুদ্ধদেব সাউয়ের দাবি, সেদিন রাতে ফোন করেও পাওয়া যায়নি উপাচার্য রেজিস্ট্রারকে। আরএসএস প্রভাবিত অধ্যাপক সংগঠনের অভিযোগ, যাদবপুর কাণ্ড পূর্ব পরিকল্পিত। কোনো অভিভাবক ছিল না। ঘটনা ঘটছে জানার পরেও কেউ ক্যাম্পাসে আসার প্রয়োজন অনুভব করেনি। তাহলে সেখান থেকে কি আমরা এটা ধরে নিতে পারি যে ইট ওয়াজ এ প্রি প্ল্যান্ড? আইন অনুযায়ী সিসিটিভি ফুটেজ রেজিস্ট্রারের অধীনে সুরক্ষিত থাকা উচিত। পরের দিন রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল সিসি ফুটেজ বাইরে বার করে দিল, সেটা জুটায়ের নেতাদের হাতে পৌঁছে গেল। এর জন্য রেজিস্ট্রার অ্যাক্টিং সেলিম বক্স মণ্ডলকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকেই গ্রেপ্তারির দাবি আরএসএস প্রভাবিত অধ্যাপক সংগঠনের। তাদের আরও দাবি, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি বসানো হোক। যাদবপুর কাণ্ডের তদন্ত কত দূর এগোলো? অ্যাকশনের ব্যাপারটা তো গোটাটাই পুলিশের পক্ষ থেকে। পুলিশ আমাদের কাছে পাঠিয়েছে, আর কি চিঠি পাঠিয়েছে যে আমাদের তরফ থেকে যেসব সাহায্যগুলো করার সেই সাহায্যগুলো আমরা করব। তদন্ত কমিটি করলেন আপনারা, তার চেয়ারম্যানই এখন দায়িত্ব নিতে অস্বীকার করছেন। হ্যাঁ, সেটা আবার আজকে রিকনস্টিটিউট করা হবে। যাদবপুর কাণ্ডে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গড়েছিল, কিন্তু তদন্ত শুরুর আগেই চেয়ারম্যানের দায়িত্ব নিতে অস্বীকার শুভ শঙ্কর সরকারের। এখন নতুন চেয়ারম্যান নিয়োগ করেই তদন্ত কমিটি নতুন করে গঠনের কথা বলছে কর্তৃপক্ষ। আরএসএস প্রভাবিত অধ্যাপক সংগঠনের দাবি, সরকারি স্তরে তদন্ত হোক। আমরা সরকারের কাছে অ্যাপিল করব, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমরা এই যে ইরেগুলারিটিস কথা বললাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এইগুলো নিয়ে সরকারি লেভেলে আপনারা তদন্তের ব্যবস্থা করুন। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় যে ধরনের তদন্ত কমিটি তৈরি করছে তার উপর ভরসা রাখা যায়। যাদবপুর কাণ্ডে কি করছে পুলিশ? এই প্রশ্ন তুলে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল বাম ছাত্র সংগঠনের। পাল্টা পথে প্রতিবাদে নাগরিক সমাজ। এবিভিপির সমর্থনে ঢাকুরিয়া থেকে যাদবপুর এইচবি পর্যন্ত মিছিল। যে বার্তা দেওয়ার গোটা রাস্তা জুড়ে বার্তা দিলাম, রাষ্ট্রবাদ জিন্দাবাদ, দেশ বিরোধী শক্তি মুর্দাবাদ মুর্দাবাদ। সিসিটিভি ফুটেজ চিহ্নিত করা যাচ্ছে, দেখা যাচ্ছে, পুলিশ তদন্ত করছে না, পুলিশ অ্যারেস্ট করছে না। তাহলে যারা হামলা করছে তাদের সাহস বেড়ে যাচ্ছে, নিরাপত্তা আরও বিঘ্নিত হবে। যাদবপুর কাণ্ডে সরগরম রাজনীতি, কিন্তু উপাচার্যের সঙ্গে বৈঠকের পর আদৌ কি অচলাবস্থা কাটবে? অপেক্ষায় যাদবপুর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, এই জলে পড়া মানে নিশ্চয়ই জানেন। হ্যাঁ, সাদা চোখে বললে আপনি বলতেই পারেন জলে পড়া মানে কেউ একজন জলে পড়ে গেল। আর বাঁকা চোখে বললে, ধরুন আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা। অনেকেই এক বাক্যে একসঙ্গে অভিযোগ করেন যে গত 15 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাটা জলে পড়ে গেছিল। কারণ একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, আর অন্যদিকে সরকারি শিক্ষা পরিকাঠামোর ভয়ঙ্কর অবস্থা। তার মধ্যেও শিবরাত্রি সলতের মতন যে কটা সরকারি স্কুল টিম করে চলছে, তাদের অবস্থা কি জানেন? দেখুন কতটা জলে পড়েছে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা। কোথাও পানীয় জলের অভাব, ভরসা শুধু পাতকুয়ো। কোথাও আবার এত জল যে স্কুলে যাওয়া আসা করাটা একটা যুদ্ধ। কোথাও স্কুলে মিড ডে মিলে যেন আকাশের চাঁদ, কোথাও আবার পরিকাঠামোর পটাও নেই। রাজ্যের প্রান্তিক এলাকায় স্কুলে স্কুলে এমনই অবহেলার ছবি। এই যেমন ঝাড়গ্রামের বিনপুর, 3-3টে স্কুলের জন্য বরাদ্দ একটি পাতকুয়ো, সেটাও আবার অস্বাস্থ্যকর। তৃণমূল জামানায় নাকি প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও
নতুন নলকূপ বসানো বা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। রাজদোহা অঙ্গনারীর যে জলীয় পানীয় জলের যে ব্যবস্থা, তাতে আপনি দেখবেন যান কুয়াটার মধ্যে, বা দেখছেন তো পরিস্থিতি, কুয়োর এপাশ থেকে ওপাশে শুধু ব্যাঙ লাফাচ্ছে, আর সেই জলে রান্না হচ্ছে, বাচ্চারা খাচ্ছে। মথুরাপুরের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আশপাশে আবার এত জল জমে যে টায়ারে পড়ুয়াদের বসিয়ে জল পার করে পৌঁছে দিতে হয়। পড়ুয়ার সংখ্যা শতাধিক, অথচ শিক্ষক শিক্ষিকা সর্বসাকুল্যে 5। এভাবেই পড়াশোনা চলছে। বাচ্চারা দেখেই বাড়ি চলে যাচ্ছে যে যাও না, স্কুল খারাপ। এটা প্রতিদিন তো হচ্ছে, জলের সময় তো এটা প্রতিদিন তো হচ্ছে। বিল্ডিং এর এখান থেকেও জল পড়ে, অ্যাসবেস্টাসের এখান থেকে বাচ্চারা আমরা সবাই হচ্ছে স্কুলে কোনো জল তো পাই, ভালো জল তো দূরের কথা, এখন 1 বছর হলো কোনো জল নেই। ব্যান্ডেল বিদ্যা মন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের আবার 4 দিকে জঙ্গল, জল পেরিয়ে তবে পৌঁছতে হয়। বিষধর সাপখোপ থেকে কত বিপদ যে রয়েছে তার শেষ নেই, তবু এভাবেই চলছে। প্রচুর জঙ্গল, সাপগুলো বিশাল বিশাল সাপগুলো আছে, প্রচুর কষ্ট হতো, চারদিকেও কষ্ট মানুষের। যাবে কোন দিক দিয়ে? যে খাবারটা এখন দিতে পারে না, রাঁধতে পারে না, পুরো ডুবে আছে, ওই শুধু ডিম সেদ্ধটা দিয়ে ছেড়ে দেয় বাচ্চাদের। এতে গেল প্রান্তিক এলাকা স্কুলগুলোর কথা। এবার একটু শহরের ছবিটা দেখুন। কলকাতার নামজাদা সরকারি স্কুল মিত্র ইনস্টিটিউশন, সেখানে আবার প্রথম শ্রেণীর ছাত্রকে সাপের ছোবল খেতে হয়েছে। লিলুয়া ভারতীয় হাই স্কুল, স্কুল বিল্ডিং সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। ভেঙে চুরে পড়ে রয়েছে চেয়ার টেবিল, স্কুলের নিকাশি ব্যবস্থাও তথৈবচ। 4 জন শিক্ষক আছেন, আমাদের 12টা পেন্ডিং আছে, পোস্ট 12টা আছে, সেগুলো ভ্যাকেন্ট হলে নিশ্চয়ই আমাদের স্কুল ভালো থাকবে। এবং এই যে নর্দমার জল, একটু বৃষ্টি হলেই সব নর্দমার জল তো ঢুকে যাবে স্যার। স্কুলে স্কুলে সমস্যা জমতে জমতে পাহাড়ে পরিণত হয়েছে। বিগত 15টা বছর রাজ্যের যে তৃণমূলের সরকার ছিল, এই স্কুলগুলোতে প্রায় বিয়েবাড়ি ভাড়া দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এটা খালি পশ্চিমবঙ্গে হয়েছে এমন নয়, পশ্চিমবঙ্গে যেমন 8000 স্কুল বন্ধ হয়েছে বিগত 15 বছরে, আমরা দেখেছি যে ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলো মিলিয়ে যদি আমরা পরিসংখ্যান দেখি, 89,000 স্কুল বন্ধ হয়েছে। সেখানে সরকারের কবে হাল ফেরাবে সেটা সরকার জানে, কিন্তু আমরা তো ইন্সপেকশন করবো, আমরা তো সরকারকে জানাবো যে আপনার স্কুলে এই অসুবিধে, এই স্কুলে এই অসুবিধে, সেটা তারা জানতে পারলে তাদের সুবিধে, তারা তো ঠিকঠাকভাবে কাজ করতে পারবে। স্কুল এডুকেশনেও হাল ফিরবে, স্কুল কলেজগুলো স্মার্ট ক্লাসরুম করা, বা বাচ্চাদের জন্য বাথরুম, মেয়েদের জন্য ইনসিনারেটর, স্যানিটারি ন্যাপকিন, ভেন্ডিং মেশিন, ভালো খাবার, মিড ডে মিল, এবং তার সাথে সাথে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে সঠিক সিলেবাস এবং টিচার থাকা, দিদিমণি বা মাস্টার থাকা, অবশ্যই হাল ফিরবে। তৃণমূল আমলে 15 বছর ধরে একটু একটু করে ঘুম ধরেছে শিক্ষা ব্যবস্থায়। বারবার অভিযোগ উঠেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির। সে শিক্ষক নিয়োগই হোক আর মিড ডে মিল। এখন রাজ্যে পালাবদল হয়েছে, আবার শিক্ষার হাল ফিরবে, বাড়ছে আশা। আর সেটাই বড় চ্যালেঞ্জ নতুন বিজেপি সরকারের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্কুলে শেখানো হয় যে জলের অপর নাম জীবন, কিন্তু ঝাড়গ্রামের এমন একটি এলাকা রয়েছে, সেখানে কিছু বাচ্চারা রয়েছেন যারা এই প্রশ্নটা তুলতেই পারেন। বারবার তারা বলেন যে কে বলেছে জলের অপর নাম জীবন? কেননা এই 3টি স্কুলের যে বাচ্চারা রয়েছে তাদের ভরসা হচ্ছে গ্রামের 3টে পাতকুয়ার জল, যে জলগুলো পান করলে রোগ না হওয়াটাই অস্বাভাবিক। অঝোরে বৃষ্টি নেমেছে, ছাতা মাথায় কুয়োর সামনে দাঁড়িয়ে যে রমণী, সে রাধুনী। বড় স্বাদ হলো কুয়ো দর্শনের। কপিকল আর দড়িদড়ার ফাঁক ফোকর গলে নজর পড়ল পাতকুয়োর অতলে। নরক দর্শন হলো ওই অতলে কৃষ্ণবর্ণ জলরাশি। কে বলে জলের কোনো রং নেই? ঝাড়গ্রামের ভেলাইডিহার রাজদহ গ্রাম, সেখানে জলের রং আছে বইকে। গিরগিটির মতো সে জল কুয়োর অতলে কালো, কুয়ো থেকে উঠলে শ্বেত বর্ণা ঘোলাটে। বালতিতে ভেসে যাওয়া মশার লার্ভাওয়ালা সেই জল ঢাললে ডেকচির অতলে থিতিয়ে থাকে কাদামাটি। সেই জলে ধোয়া হয় মিড ডে মিলের চাল, ডাল, আনাজপাতি। সেই জল ঢালা হয় রান্নায়, সেই জল ভরা হয় গ্লাসে। অস্বচ্ছ যে জল ভেদ করে এদিক ওদিক দেখা যায় না, সেই জল যায় পড়ুয়ার পেটে। স্কুলেতেও পানীয় জলের সেরকম ব্যবস্থা নেই, কুয়োর জলে মিড ডে মিল রান্না হয়। রাজদহের ওই কুয়ো যেন ত্রিবেণী সঙ্গম। এর 3 দিকে 3 স্কুল। ওই রাঁধুনিরা যে স্কুলে মিড ডে মিল রাঁধেন, সেই চক গুজরাট জুনিয়র স্কুল ছাড়াও রাজদহ প্রাইমারি আর রাজদহ অঙ্গনওয়াড়ির একমাত্র পানীয় জলের উৎস এই কুয়ো। এখানে 2016 সালে মহামারী দেখা দিয়েছিল, ডায়রিয়াতে মারা গেছে 5 জন, তাও কোনো কিছু।
জলের সঙ্গে পেটে যায় ঘোলা থিতিয়ে থাকা ময়লা, মাটি, বালি, কীটপতঙ্গ। পেটের ভিতরেও সেই অস্বচ্ছ দূষিত জল বয়ে নিয়ে চলে রোগ জীবাণু। পাড়া ওই পাড়া সেই পাড়ায় করে তো অনেক বাচ্চা আছে। দেখুন বাচ্চাদেরই যদি ভবিষ্যতে এইভাবে সরকার করে তাহলে তার আমাদের গার্জেন তরফ থেকে কী বলা আছে বলুন তো? সেই বাচ্চা প্রত্যেকের বাড়িতে বাড়িতে বাচ্চারা অসুস্থ আছে। অসহায় বাপ বলতে বলতে থমকায়, থমকে থেকে আবার বলে অমুকের জ্বর, তমুকের পেট খারাপ। ওই রকম জল পেটে গেলে যা যা হয় আর কি। বাপের মতোই যে শিক্ষক, তিনি বলেন উপায় কি? এটা তো কল ছিল, একটা টিউবওয়েল ছিল, সেটা তো খারাপ হয়ে গেছে, প্রশাসনকে জানানো হয়েছিল। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কুয়োর জলে সাঁতার কাটা যায় না, তবু ওই কুয়োর জলেই যেন ডুবে মরছে রাজদহ। কারণ বিকল্প জলের উৎস নলকূপ দীর্ঘদিন খারাপ। রাঁধুনিরা প্রত্যেকদিন কুয়ো থেকে জল নিয়ে আসে। 5-7 বছর ধরে এখানে রান্না কুয়োর জল থেকে। অসহায় মেয়েবেলা থমকায়, থমকায় ছেলেবেলা। বন্ধ হয় না মিড ডে মিলের রান্না। ওই জলেই ভেসে যায় নরম সাদা তুলতুলে ভাত। দূষিত জলে কি রান্নার স্বাদ বাড়ে? কারো কিছু করার নেই। প্রশাসন, কারো কি কিছুই করার নেই? এই সমস্যা থেকে মুক্তি চাইছেন এই 3টি স্কুলের শিক্ষক শিক্ষিকারা, এবং তারা পাতার মতো গুনে চলেছেন সময়, কবে এই ভাগ্য তাদের বদলাবে। ঘোলাটে হয়ে যাওয়া জল দেখতে দেখতে ক্লান্ত সাংবাদিক প্রশ্ন করেন। মনে পড়ে ঝাড়গ্রামেরই জারদা আর মুজারা কানালির কথা। স্বাধীনতার এতদিন পরেও যাদের প্রধান দাবি একটা জলের কল। কারণ আজও মুজারা কানালি তেষ্টা জল আনতে যায় নদীতে। জারদাও কুয়োর দূষিত জল খেয়ে মুখে অরুচি বোধ করলে ভালো জলের খোঁজে যায় নদীতে। মুজারা কানালি আর জারদার তবু নদী আছে। রাজদহের তো এই কুয়ো ছাড়া কিছু নেই। তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। বেসরকারির পর এবার সরকারে, হেরিটেজের পর এবার মেট্রো ইনস্টিটিউশন। এই খাস কলকাতার বুকে 2 স্কুলের সাপের আতঙ্কে, মানে পড়ুয়াকে সাপের কামড়ে রীতিমতো আতঙ্ক তুঙ্গে। হেরিটেজের পর এবার মেট্রো ইনস্টিটিউশনে ক্লাস 1 স্টুডেন্ট, তাকে মানে তার বাঁ হাতে সাপের ছোবল। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক। তবে বর্তমানে সেই পড়ুয়া মানে স্টুডেন্ট SSKM চিকিৎসাধীন, 24 ঘন্টার অবজারভেশনে রয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে তারই পরিবারের লোকজন। বর্ষায় গ্রামাঞ্চলে সাপের উপদ্রব প্রায় শোনা যায়, কিন্তু এ তো প্রত্যন্ত কোনো গ্রাম নয়, খাস কলকাতা। বড় রাস্তার ধারে এই স্কুলে কয়েক মাস আগেই তো প্রাক্তন মুখ্যমন্ত্রী ভোট দিয়ে গিয়েছিলেন। সেই মেট্রো ইনস্টিটিউশন স্কুলে এমন ঘটনা। কয়েকদিন আগে শহরের নাম স্কুল হেরিটেজে এক পড়ুয়াকে সাপে কামড়ায়। এবার শহরের সরকারি স্কুল। ক্লাস 1-এর এক ছাত্রকে স্কুলের মধ্যে সাপের ছোবল। তড়িঘড়ি খুদে পড়ুয়াকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। এখানে রক্ত জমে রয়েছে, গায়ে চারিদিকে রক্ত। মারামারি করেছে নাকি একটা বাচ্চার সাথে। তারপরে ও যখন ক্লাসরুমে গিয়ে লোকাতে গেছে, তখন ওর এখানে পুরো একদম সাপে কামড়ানো 2টো দাগে মানে গর্ত হয়ে আছে। আমি এসেছি তখন ব্লাড টেস্ট অলরেডি মানে ব্লাড নেওয়া হয়ে গেছে। ব্লাড টেস্টে আমি যখন এসেছি তখনই আমাকে ডাক্তার দেখায়, বললো যে আমরা ওখান থেকে বিষটা পেয়েছি। ঘটনায় অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্কুলের দিকেই অভিযোগের আঙুল তুলছেন তারা। এর আগে দেখেছি বলতে একটা 9-এর বাচ্চার সঙ্গে দেখা হয়েছিল, ওর মায়ের সঙ্গে আর ওই বাচ্চাটার সঙ্গে। 9-এর বাচ্চাটা বলছে 4-5 দিন আগে দেখেছি। দেখে ম্যাম স্যারকে বলেছি, ম্যাম স্যার বলেছে যে ওটা এমনি। রিস্ক দিয়ে স্কুল করবে না চালু, কি দেখবে না বাচ্চাদের, শুধু কারি কারি পয়সা নেবে আর এ নেবে। টেনশন, অবশ্যই আমরা টেনশনের মধ্যে, একটা আতঙ্কের মধ্যে আমরা রয়েছি। ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছয় পুলিশ। সাপ ধরতে ডাকা হয় বন দফতরের দলকে। যে বন দপ্তরের যারা কর্মীরা তারা স্কুলের বিভিন্ন জায়গায় তারা খুঁজে দেখছেন, এবং মূলত যেটা জানা যাচ্ছে যে একটি শৌচাগার রয়েছে, সেই শৌচাগার একেবারে বেশ কিছুটা অপরিষ্কার, তাই সেখানে মূলত সাপ থাকতে পারে। এবং অন্যদিকে যে ক্লাসরুমে দেখা যাচ্ছে, সেই ক্লাসরুমের একটি জায়গায় একেবারে একটি ঘর রয়েছে যা অনেক দিন ধরে বন্ধ, সেখানেও সাপ থাকতে পারে। এছাড়াও বেশ কিছু জায়গায় বন দপ্তর দেখছে। তবে গাফিলতি মানতে নারাজ স্কুল। আমাদের স্কুলে ইতিপূর্বে এই ঘটনা ঘটেনি। পরে তো বলা হয়েছিল যে পদক্ষেপ আমরা সার্চিং করেছি, তো আমরা থরো সার্চিং করি। এটা মানে অভাবনীয় একটা অ্যাক্সিডেন্ট, এটা দুর্ঘটনা। অসুস্থ ছাত্রের অবস্থা স্থিতিশীল। তার একাধিক পরীক্ষা হয়েছে, আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাচ্চা স্টেবল আছে। ডক্টর অতনু রয়ের আন্ডারে ভর্তি হয়েছে। ওই যেটা ইনস্ট্যান্ট রিপোর্ট যেটা পাওয়া গেছে সেটাতে দেখছে ওটা ভেনামাস স্নেক একটা বাইট করেছে, এইটুকুনি। ঘটনার আঁচ রাজনীতিতেও।
এটা ঘটনা যে রক্ষণাবেক্ষণ বা গহ্বর, গর্ত, হোলস এইগুলো ঠিকঠাক মতন দেখা হয়নি, আর এই সময়টা বেরিয়ে পড়ে এই মনসুনে বা বর্ষায়। আমি আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষকে আবেদন করব যে এগুলোতে একটু সতর্ক হওয়া। ঠিকঠাক নজরদারি, সাপ কোথা দিয়ে ঢুকছে, সাপ ঢুকতে পারে, এতগুলো বাচ্চা, বড় সড়ো অঘটনের একটা। রাজ্য সরকার 100 দিনের বড় বড় কথা বলছেন, 100 দিনের বড় বড় আলোচনা করছেন, আর এদিকে স্কুলে সাপ ঢুকে বাচ্চাদের কামড়াচ্ছে, ঝুঁকি হয়ে যাচ্ছে, তো সেগুলো দেখবেন না। শিক্ষা ব্যবস্থাটা গত 15 বছরে আমাদের রাজ্যে লাটে উঠেছে, যার ফলে ক্লাসরুমে সাপ না, আসলে ক্লাসরুমের সমস্ত বিষয়টাকেই হচ্ছে যে শিক্ষা দপ্তরকে দেখতে হবে, সেটা দেখাটা ভীষণভাবেই জরুরি। স্কুলের ক্লাসরুম পড়ুয়াদের সবথেকে নিরাপদ স্থান, সেখানে কি করে এমন বিপদ উৎপেতে থাকে? নিছক দুর্ঘটনা নাকি নজরদারির অভাব? সুশোভন ও এন্ড্রিলার রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, এই সিম কিভাবে পাচার হতো? এক্ষেত্রে স্ক্যানারে রয়েছে মানি এক্সচেঞ্জ, এই বিষয়টাকেও কিন্তু স্ক্যানারে রাখা হয়েছে। আর এই ধৃত পাক চর, তাকে সঙ্গে নিয়ে শিলিগুড়ি সীমান্তবর্তী এলাকায় লাগাতার তল্লাশি চালানো হচ্ছে। বঙ্গে পাকচর চক্র, ব্যবসার আড়ালে সিম পাচার। হামিম মণ্ডল, ফজলে রাব্বি থেকে প্রদীপ্ত বসু, গত কয়েকদিনে বাংলার জালে একের পর এক ISI চর। একদিকে নেপাল, অন্যদিকে বাংলাদেশ, মাঝে পশ্চিমবঙ্গকে রেখে পাক গুপ্তচর সংস্থা যে ডালপালা বিস্তার করেছিল তা স্পষ্ট। এই নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ সদস্য ছিল প্রদীপ্ত বসু। শিলিগুড়ির বাসিন্দা প্রদীপ্তকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়। দিল্লি থেকেই পাকিস্তানে সিম পাচারের কাজ পরিচালনা করত প্রদীপ্ত। তবে শুরুটা হয়েছিল উত্তরবঙ্গের মাটি থেকেই, অনুমান গোয়েন্দাদের। এই কাজে পারিবারিক মুদ্রা বিনিময়ের কারবারকে ঢাল করেছিল প্রদীপ্ত। PN ট্রাভেলস, এই যে মানি এক্সচেঞ্জের যে দোকানটি, এই দোকানটি ভারত বাংলা সীমান্তের ফুলবাড়িতে। সীমান্ত কতটা দূর সেই ছবিটা দেখাই, একদম গা ঘেঁষা সীমান্ত। এই যে 151 ব্যাটালিয়ন BSF ফুলবাড়ি সীমান্ত, যেখান দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে পণ্য চলাচল এবং যাত্রী চলাচল হয়। এই যে দোকান, এই দোকানটি প্রদীপ্তর পরিবারের। এই দোকানে থেকে দীর্ঘ সময় ব্যবসাও করেছেন প্রদীপ্ত। এই এলাকায় অন্য যারা ব্যবসা করেন মানি এক্সচেঞ্জের ক্ষেত্রে, তারা বলছেন এই এলাকায় যারা মানি এক্সচেঞ্জ করাতে আসেন বা দুদেশের যাত্রীরা, তারা তাদের নানা নথিপত্র জমা রাখেন এবং অনেক সময় সেই নথি সংগ্রহ করেই সিম কার্ড তোলেন। আর প্রদীপ্তর বিরুদ্ধে STF এর অভিযোগ, প্রদীপ্তরা ভারতীয় নেটওয়ার্কের সিম তুলে দিত পাক গুপ্তচরদের হাতে। স্থানীয় বাসিন্দারা বলছেন বেশ কয়েক বছর এই মানি এক্সচেঞ্জ কাউন্টার চালিয়েছে প্রদীপ্ত। মানি এক্সচেঞ্জ কাউন্টারে অনেকেই নিজেদের নথি জমা দেন, সেই নথি দিয়েই সিম সংগ্রহ করে পাকিস্তানে পাচারের সম্ভাবনা রয়েছে। আকবর নামে এক ব্যক্তির কাছে হাওয়ালার মাধ্যমে টাকাও পাঠায় প্রদীপ্ত, দাবি STF এর। ও এফআরউর ব্যাংকের এই এফআরউর কাজটা করতো। ঠিক আছে, কি ডকুমেন্টগুলো জমা দিত তো যারা আসতে যেত? হ্যাঁ, ডকুমেন্ট জমা দিত। যারা মনে করেন যে বাংলাদেশ থেকে যারা আসছে, তাদের পাসপোর্ট এবং তারা যে বর্ডার দিয়ে আসতো সেই বর্ডারের এন্ট্রি। অনেক সময় অনেক যাত্রীরা আসে সিম কার্ড চা, তখন আমরা বলি যে এখানের মধ্যে হয়তো পাসপোর্ট আপনার দেখা এসে আপনারা ফুলবাড়িতে যান বা আপনারা অফিসে যোগাযোগ করেন। শুধু সিম পাচার নয়, পাকিস্তানি চর সংস্থাকে প্রদীপ্ত তথ্য পাঠাতো বলেও অনুমান। সীমান্তের খুব কাছে স্পর্শকাতর এলাকা, চড়া নজরদারির মধ্যে থাকে এই এলাকা, খুব কাছাকাছি। BSF এর কি গতিবিধি, BSF এখানে কখন বাড়ছে বাহিনী, কখন কমছে, এই সমস্ত তথ্য কিন্তু নখদর্পণে রাখা যায় শুধুমাত্র এই এলাকায় দাঁড়িয়ে থাকলে বা এই এলাকায় কোনো ব্যবসা বাণিজ্য চললে। দিল্লি থেকে গ্রেপ্তারের কয়েকদিন আগে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাড়িতে ছিল প্রদীপ্ত। সোমবার ফুলবাড়ির মানি এক্সচেঞ্জ কাউন্টার, দেশবন্ধু পাড়ার বাড়ি এবং সীমান্ত এলাকার বেশ কয়েকটি জায়গায় প্রদীপ্তকে নিয়ে তল্লাশি অভিযান চালায় STF। তারপর দোকান খুললো, দোকান ওর বাবা খুলছিল। হ্যাঁ, ওর বাবা খুললো। তারপর দোকানের ভিতর ঢুকে গেল, দোকানে ঢুকছে, জিজ্ঞাসা করলো, কাগজপত্র দেখছিল। কারা এই চত্বরে ব্যবসার নামে আড়ালে বসে ভারত বিরোধিতায় নানা কর্মকাণ্ড করছেন, কারা ভারতীয় সিম কার্ড পাকিস্তানি গুপ্তচরদের হাতে তুলে দিচ্ছেন, এই সমস্ত কিছুর খোঁজ এবার অমিত শাহের সফরের পর জোর কদমে শুরু হয়ে গিয়েছে। তদন্তের নানা দিক খতিয়ে দেখছে STF, এর পাশাপাশি রাজ্য এবং অন্য দিল্লির বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলি। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, ফুলবাড়ি। সবটাই যেন হজবরল। কেন্দ্রের কাছ থেকে 19 কোটি টাকা পেয়ে এয়ারপোর্ট তৈরির কথা ছিল মালদায়,
কিন্তু সেই 19 কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে হানাবাড়ি। আর শুধু হানাবাড়ি বলছি কেন, এয়ারপোর্টের জন্য বাছাই করা নির্দিষ্ট এলাকায় এখন মদের আসর বসে দিনে দুপুরে, সেখানে সমাজ বিরোধীদের আখড়া। তবে রাজ্যে পালা বদলের পর এবার এই গোটা অব্যবস্থাটাই আবার ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পাতা টাতা নিশা তিশা করছে, চেংড়া ফেংড়া ঢুকে সে ইঞ্জেকশন ফিনজেকশন সে ওগুলো করছে। যখন মমতা সরকার ছিল তখনই বাড়ি ঘরের নাপ করে নিয়ে গেছে আর বলে গেছে কি বাড়ি ঘর করবে না, এখানে জাহাজ ফিল্ড হবে। কেন্দ্র সরকার কোটি কোটি টাকা এই এয়ারপোর্টকে উন্নত করার জন্য, নতুন করে চালু করার জন্য দিয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই কোটি কোটি টাকা উধাও হয়ে গেছে। আর অন্যদিকে মালদার এই এয়ারপোর্ট ক্রমশ হানাবাড়ি হয়ে উঠেছে। চারিদিকে ছড়িয়ে রয়েছে বিভিন্ন সিরিঞ্জ, মাদকের প্যাকেট এবং বিভিন্ন নেশার সামগ্রী। শুধু তাই নয়, এখানে ইতস্তত ছড়িয়ে রয়েছে কন্ডোমের প্যাকেট পর্যন্ত। কিছু ছেলে আসে নেশা করে, ড্রাগ নেয়, হ্যাঁ ড্রাগ বা বিভিন্ন রকম নেশা করে। তো আমি যখন তখন আসি, এসে দেখে যাই, যদি দেখতে পাই তো ধরে থানাতে জানিয়ে দিই। এই ধরাধরি অনেক হয়েছে, কিন্তু রেজাল্ট সেটা শূন্য। এয়ারপোর্টে পরিকাঠামো করতে কেন্দ্রের দেওয়া প্রায় 19 কোটি টাকা গেল কোথায়? কোনো সদুত্তর নেই। 2016-তে তৃণমূল সরকার এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মধ্যে চুক্তি হয়েছিল। তৎকালীন সরকার বার্ষিক 1 টাকা করে দিয়ে 30 বছরের জন্য মালদা এয়ারপোর্ট লিজে নেয়। কিন্তু এত প্ল্যান, এত টাকা, সবই তো জলে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা দেখতে গোয়ালঘর মনে হলো, আসলে এটা গোয়ালঘর নয়, এটা মালদা এয়ারপোর্টের কোয়ার্টার। এখন এটা গোয়ালঘরে পরিণত হয়ে গেছে। ওই রাস্তাটা খোলা আছে, তো পিছন দিকটা, এই সামনে গেটটা তো আমরা আটকে দিই, পিছন দিকটা খোলা আছে, তো দুষ্কৃতীরা তো ঢুকে যেতে পারে, হ্যাঁ হামলাও তো করতে পারে, হামলাও করতে পারে। সিভিক ভলেন্টিয়াররা তারাও দাবি করছেন এখানে এতটাই দুষ্কৃতীদের আনাগোনা হয় যে তারাও নাকি তাদেরকে তাড়াতে আসতে রীতিমতো ভয় পান। সিভিকও ভয় পাচ্ছে, কি করবে? আর ওরা 4-5 জন তাহলে কিছু করে দেয়, তখনকার নিজের জান বাঁচাও, ওই সেজন্য আসছে না, কি করবে? সবাইকে দুষ্কৃতী আর কি, অ্যান্টি সোশ্যাল ওরা। হ্যাঁ, অভিযোগ, তৃণমূল জামানায় হওয়া দুর্নীতির শিকড় অনেক দূর ছড়িয়ে সমাজ বিরোধীদের তোল্লাই তারাই দিয়েছিল। পালা বদলের পর অবশ্য ছবিটা বদলাতে শুরু করেছে। ইতিমধ্যেই এখানে যে অফিস ঘর রয়েছে সেটাকে সাজিয়ে তোলার একটা ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, আশেপাশে যে সমস্ত বাড়িঘর গজিয়ে উঠেছে তাদেরকেও নোটিশ করা হয়েছে এবং সব মিলিয়ে একটা নতুন করে একটা পদক্ষেপ নেওয়ার ছবি ইতিমধ্যে কিন্তু সামনে আসছে। কিছু জমি মাফিয়া আছে যারা চাইছে এখানে এয়ারপোর্টটা না, তারা চাইছে অন্যত্র এয়ারপোর্ট চলে যাক, এখানে আবাসন তৈরি করবে। তো সেই ঘুরে তাদের বালি, আমরা এটা হতে দিব না। তৃণমূলের ঘরেও এখন আগুন। সময় নষ্ট না করে এই নিয়ে কালীঘাট তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন মৃতব্রতপন্থীরা। খুব বেশি হলে 7-8টা লোক হবে যারা গত 5 থেকে 10 বছর ধরে মালদাতে একচেটিয়া টেন্ডার পেয়েছে। সেই লোকগুলোকে ধরে জিজ্ঞাসাবাদ করুন, কাস্টডিতে নিয়ে, ওরাই বলে দেবে টাকা কাকাকে দিয়েছিল। যে সমস্ত সমাজ বিরোধীরা ইতিমধ্যে এই এয়ারপোর্ট দখল করে রয়েছে তাদেরকে কি দ্রুত সরানো সম্ভব হবে? এখন এই প্রশ্নই সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে। মালদা থেকে ক্যামেরা মুজিবরের সঙ্গে সুব্রতোষ, TV9 বাংলা। শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, মন্ত্রী খোদ বলে গিয়েছিলেন এখানকার ওপিডির টিকিট কাউন্টার যেন সকাল 9টার পরিবর্তে 7টায় খুলে দেওয়া হয়, কিন্তু কোনো কাজই হয়নি মন্ত্রীর কথায়। কেন? হাসপাতাল সুপারের গলায় শোনা গেল তার যুক্তি। তিনি বলছেন, একটা সরকারি হাসপাতালে এইভাবে ওপিডি সময় বা টিকিট কাউন্টারের সময় বদল করা যাবে না, করলে সব হাসপাতালেরই করতে হবে। শনিবার রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার তিনি হঠাৎই এই শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করতে এসেছিলেন এবং সকালবেলা তিনি যখন এসেছিলেন ঠিক এইভাবেই বহু মানুষ সেদিনও দাঁড়িয়েছিলেন সকাল থেকে, দূর দূরান্ত থেকে চিকিৎসা করানোর জন্য এবং আউটডোরের যে টিকিট সেই টিকিট নেওয়ার জন্য। কিন্তু এই যে টিকিট কাউন্টার সেখানে লেখা সকাল 9টায় খুলবে এবং তা দেখেই বেশ কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। পেশেন্ট বসে আছে বলে 9টার আগে ছাড়া কাউন্টার খোলা হয় না, সেটা বলা হচ্ছে যাতে 7টা থেকে খুলে দেওয়া হয়, তাহলে সুবিধা হয়, মানুষের সুবিধা হয়, মানুষের স্বার্থে বলা হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার মতো বললেন, আর হাসপাতাল চলল আগের মতো, আগের সময় মেনে। সোমবার কিন্তু আউটডোরের টিকিট কাউন্টার খোলেনি সকাল 7টায়। অনেকেই বলছেন যে মন্ত্রীর কথাও শোনা হচ্ছে না, পরিবর্তন কোথায় গেল? কিছু করেননি,
বলে যাচ্ছে শুনে যাচ্ছে সে একই হাল। মন্ত্রীর কথা শুনছেন না, কিন্তু তাই দেখা যাচ্ছে। আমাদের নতুন সরকার হয়েছে, সেইভাবে তো সরকারের অনুযায়ী কথা অনুযায়ী শোনা দরকার। আর কার কথা শুনবে বলো, দাঁড়াতে পারছি না, করলে আঘাত পড়ে লেগে যন্ত্রণায় মরতেছি। মন্ত্রীর আশ্বাসে ভর করে অনেকেই সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন আউটডোরের সামনে অনেক আশা নিয়ে। আমাদের ওখানে আমরা তো অনেক দূর থেকে এসেছি গাড়ি ভাড়া খরচা করে। কখন এসছে? আমরা এসেছি 7টার মধ্যে এসেছি। সাত তাড়াতাড়ি এসেও কাজের কাজ কিছুই হয়নি। রোগীদের অনেকেরই প্রশ্ন, মন্ত্রীর কথা কি তাহলে মূল্যহীন? টিভি মিডিয়ায় বললে হবে না, ইমপ্লিমেন্ট গ্রাসরুটে করবে। নতুন এসছে সরকার, নিশ্চিতভাবে তারা এই পরিকাঠামোগুলো ঠিক করবে, আমি আশা রাখি। সমস্যার কথা শুনতে চান, উইন্ডো ওপেন করুন, গোটা রাজ্যের মানুষ তাদেরকে সমস্ত অভিযোগ জানাবে, কিন্তু শুধুমাত্র স্টান্টবাজি করে সরকার চালাবে। অন্যদিকে সকাল 7টায় আউটডোরের টিকিট কাউন্টার খোলার বিষয়টি নিয়ে হাসপাতাল সুপারের সোজাসাপটা বক্তব্য। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন এটা ঠিক কথা, তবে স্বাস্থ্য দপ্তর বিষয়টি জানানো হয়েছে। এমন কিছু হলে সব জায়গাতেই হবে, শুধু শ্রীরামপুর হাসপাতালে নয়, বিভাগীয় হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের মতো ভোটের ওপর একই মত শ্রীরামপুরের বিধায়কেরও। মন্ত্রী বললেন বলি সঙ্গে সঙ্গে সেটা পরের দিন থেকে শুরু হয়ে যাবে, এই ব্যবস্থাটা তো দেখুন, আমরা প্রত্যেকেই আজকে সরকারে নতুন, সরকারি ব্যবস্থাপনাটাকেও জানতে হবে। আমি আজকে একটা কিছু বললে আমাকে জেনে নিতে হবে সেই ব্যবস্থাটা কিভাবে সেখানে ইমপ্লিমেন্ট হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে এবারে স্বাস্থ্য দপ্তর কি করে, প্রশাসনিক স্তরে কি পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর সবার। ক্যামেরায় প্রীতম সাধুকার সঙ্গে আসিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। প্রশাসনের কাছে একটাই দাবি ছিল, পাকাপোক্ত রাস্তা। প্রশাসনের দুয়ারে বহুবার গেছেন বাদুড়িয়ার শায়েস্তানগরের মানুষ, কিন্তু কাজ কিচ্ছু হয়নি। কিন্তু এবার আর প্রশাসনের উপর ভরসা নয়, নিজেরাই ব্যবস্থা করছেন। চাঁদা তুলে শুরু রাস্তা মেরামতির কাজ। কাজ হচ্ছে জোর কদমে, একদম ঠিক কথা, কিন্তু কাজটা কাদের করার কথা? এই সমস্ত টোটো চালক, অটো চালক থেকে এলাকার মানুষের, নাকি দায়িত্বটা সরকারের ছিল? তৃণমূল আমলের হেলা ফেলার ফল ভুগতে হচ্ছে বাদুড়িয়ার শায়েস্তানগর 2 পঞ্চায়েতের মানুষজনকে। পিয়ারা থেকে চিংড়ি মোড় পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা বছরের পর বছর এভাবেই পড়ে। বহুবার স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক অফিসে জানানোর পরেও বিগত সরকারের তরফে কিছুই করা হয়নি বলে অভিযোগ। হাতুড়ি আছে, কোদাল আছে, গামলা আছে, সবকিছু দিয়ে আমরা কাজ করছি। আমার বয়স 67 বছর বয়স, তা কোনোদিন এখনো ভালো করে এই রাস্তা চলতে পারেনি। 3টে বিধানসভার উপর দিয়ে রাস্তা, বসিরহাট, বাদুড়িয়া এবং স্বরূপনগর। এই রাস্তাটা দীর্ঘদিন খারাপের জন্য আমাদের গাড়িগুলো ড্যামেজ হচ্ছে, বা কোনো রোগী হসপিটালে যেতে পারছে না, আমাদের গাড়িগুলো এখানে পড়ে যাচ্ছে। এই এরিয়া দিয়ে মানুষ সীমান্তে যায়, এই এরিয়া দিয়ে মানুষ হচ্ছে হসপিটালে যাবে, তাহলে এ তো চলার হাঁটার পরিস্থিতি নেই। প্রশাসনের উপর ভরসা হারিয়ে হাতে হাতুড়ি, কোদাল তুলে এলাকাবাসী আসরে চাঁদা তুলে রাস্তা ছাড়াই হলো। কিন্তু এবার নয়, তাদের দাবি প্রতি বছর এটাই করতে হয়। নিজেরাই কিছু কিছু দিয়ে ইট দিয়ে সারিটারাই করে মোটামুটিভাবে চালানোর মতো পরিস্থিতি করে নেওয়া হয়। নিজেরা এখন উদ্যোগ নিয়েছে না? হ্যাঁ, অটোওয়ালারা 16টা অটোওয়ালা 16,000 টাকা দিচ্ছে, দিয়ে ওই ইটপাটকেল যা হবে ওই নিজেরা কাস্টমাইজ করি ওই সব ভাঙছি। রাস্তাটি নিয়ে জলঘোলা ক্রমেই বাড়ছে। বাদুড়িয়ার বিধায়ক, যিনি এখন তৃণমূলের ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন, তার আশ্বাস অপেক্ষার দিন শেষ এবার। এটা নির্বাচনের আগেই হওয়ার কথা ছিল, বাট ডিউ টু ইলেকশন কোড অফ কন্ডাক্টের জন্য কিছুটা কাজের গতি থমকে গেছিল। আর কিছুদিন সময় লাগবে, যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। মুখের কথা আর নয়, কাজ দেখতে চান শায়েস্তানগরের মানুষ। সরকারের কাছে দাবি একটাই, এই পথ যন্ত্রণা থেকে তাদের মুক্তি দেওয়া হোক। নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি জমানায় কোথাও বিজেপি কর্মী খুন, তো কোথাও আবার বিজেপি কর্মীকে খুনের হুমকি। আপনাদেরকে দুটো ছবি দেখাবো। বারুইপুরে সেখানে স্ত্রীর সামনে খুন হতে হয় একজন বিজেপি কর্মীকে। অন্যদিকে নানুরে সেখানে বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমাবাজি। না, তিনি বেঁচে গেছেন, কিন্তু অভিযোগ শাসানি এখনো চলছে। আর এই দুটো ঘটনার পিছনেই তৃণমূলের হাত দেখছে বিজেপি। আবারটা অত মারধর করে, সবাই মিলে গেলে কি ঠেকাতে পারতো না? বেঁচে তো থাকতো সে প্রাণী। 18 বছর ছিলেন ঘরছাড়া, পালাবদলের পর বাড়ি ফিরে ব্যবসা শুরু করেছিলেন।
বারুইপুরে খুন হয়ে গেলেন বিজেপি কর্মী। স্ত্রীর সামনে পিটিয়ে কুপিয়ে মারা হলো বিজেপির ওই কর্মীকে। পুজো কমিটি ঘিরে গন্ডগোলের জেরে কি এই ঘটনা? বারুইপুরের হারদহ অঞ্চলে বিজেপি কর্মী বাপি প্রামাণিক খুনে উঠে আসছে তৃণমূল কংগ্রেসের নাম। যারা মেরেছে তাকে চেনে? তারা কোন দল করে? তারা তৃণমূল করে। ভালো করে কথা মেরেছে, পড়ে গেছে। দীর্ঘদিন পর বাড়ি ফিরলেও সম্প্রতি এলাকায় বিজেপির হয়ে সক্রিয় হয়ে ওঠেন বাপি। তার জেরেই কি খুন? আমার কাছে যা খবর, আমরা যা শুনেছি, যে তৃণমূল জড়িত, তৃণমূল এবং সিপিএম মিলে এই খুনটা করেছে। আগামীতে পঞ্চায়েত নির্বাচন, তার আগে ভালো ভালো কর্মীদের উপর তারা টার্গেট করছে। পশ্চিম বাংলাকে অস্থির করবার জন্যে বিভিন্ন রাজনৈতিক চিন্তায় ভাবিত যারা, তারা সব একজোট হয়েছে এবং অস্থির করার একটা চেষ্টা করছে। বিজেপির দাদাগিরি, বিজেপির তোলাবাজি, এইসব অভিযোগ নিয়ে তো তাদের নেতারাই তিতিবিরক্ত হয়ে আছে। দয়া করে যেন বাকিদের উপর না চাপায়। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে পুজো কমিটি নিয়ে গন্ডগোলের জেরেই এই ঘটনা। গ্রামের পুজোর কমিটি তৈরি করাকে কেন্দ্র করে গন্ডগোল, সেটাই প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, এবং সেই গন্ডগোলকে কেন্দ্র করে মারামারি হয় এবং তাতে কিছু লোক ইনজুর্ড হয়। একজন সিরিয়াসলি ইনজুর্ড হয়েছে, যিনি মারা গেছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে যখন বিজেপি কর্মীর বাড়িতে স্বজন হারানোর যন্ত্রণা, তখন বীরভূমের নানুরে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি। বিষয়টা এখানে থামেনি। হামলার পর রসময় দাসের বাড়ির সামনে সাদা থান, ধূপ, ফুলের মালা রেখে যায় অভিযুক্তরা। ওইখানে লেখা আছে যে রসময়, তোকে বাঁচতে দেবো না, তুই আর বাঁচতে পারবি না, তোর বউর জন্য যেটা উপযুক্ত পোশাক আমরা বিচার বিবেচনা করে দেখেছি সেটা দিয়ে গেলাম। কিন্তু কেন বিজেপি নেতাকে নিশানা করা হলো? এখানে উঠে আসছে তৃণমূলের নাম। বিজেপি নেতার পরিবারের দাবি, পাম্পের বিদ্যুতের বিলের জন্য গ্রামের বাসিন্দারা টাকা দিলেও তৃণমূলের কয়েকজন কর্মী সেই টাকা বিদ্যুৎ দপ্তরে জমা দেননি। প্রতিবাদ করায় এভাবে বুঝিয়ে দেওয়া হলো। এসে দেখি গ্রামের সব একটা অফিসটা করা ছিল, ওটা পুড়িয়ে দিয়েছে। বাদুয়ারের একটা সাদা থান, কারা কুলছে মনে হয় এটা তৃণমূলের হবে লোকে। নানুরে সাদা থানের নীরব সন্ত্রাসের ঘটনা নতুন নয়। বিধানসভা ভোটের আগে একাধিক বিজেপি নেতা কর্মীর বাড়িতে থান পাঠিয়ে শাসানো হয়েছে। সরকার বদলের পরেও সেই সংস্কৃতি বদলালো না। অভিজ্ঞা নস্কর ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আরাবুল ইসলাম আর গোলমাল, এই দুটো শব্দ পাশাপাশি হেঁটে চলে। এই আরাবুল ইসলাম আইএসএফ ত্যাগের পর থেকেই ভাঙর রাজনীতিতে আবার উত্তপ্ত হয়ে উঠেছে, বা ভাঙরের রাজনীতি আবার নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। আরাবুল ইসলাম আইএসএফ বা নওশাদ সিদ্দিকীর সঙ্গ ত্যাগ করার দুদিনের মধ্যে দুবার তার উপরে হামলা হয়েছে বা তাকে হামলার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এবার এই আরাবুল ইসলাম ছুটে গেলেন বিরোধী দলনেতার কাছে, বিধানসভার বিরোধী দলনেতার কাছে। পরিস্থিতি বুঝেই কি শিবির বদলানোর পথে হাঁটছেন আরাবুল ইসলাম? এমনি সৌজন্য সাক্ষাৎকারে এসেছি দেখা করতে। কথা বলতে চাইলে তো সবার সাথে কথা বলতে হবে আমার। আরাবুল ইসলাম বকলমে যদি বিজেপিকে সহযোগিতা করে, ভাঙড়ের মানুষ কিন্তু জবাবটা দেবে। 48 ঘন্টার মধ্যে জোড়া হামলা, গাড়ি ভাঙচুর, চোর স্লোগান। আইএসএফ ছাড়তেই বারবার আক্রান্ত আরাবুল ইসলাম। পরিস্থিতি বেগতিক বুঝে কি ঋতব্রত তৃণমূলে ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক? আরাবুলের গতিবিধি ইঙ্গিতপূর্ণ। তৃণমূল থেকে আইএসএফ হয়ে ঋতব্রত ক্যাম্পে। নতুন শিবিরে এবার কি আশ্রয় আরাবুলের? তবে কালীঘাট তৃণমূলের প্রতি ক্ষোভ বুঝিয়ে দিয়েছেন ভাঙড়ের নেতা। আমার কিছুটা কাজ ছিল, আমার পেনশনটা 2-3 বছর আটকে আছে, আমি সেটা নিয়েও কথা বললাম। আমার নিজের কাজে এসেছি, সবার সাথে দেখা হবে। কালীঘাট তো আমার 7 বার জেল খাটিয়েছে, 7 বার ভদ্রমহিলা আমাকে জেল খাটিয়েছে। নওশাদ সিদ্দিকীর দল ছাড়া 24 ঘন্টার মধ্যেই ভাঙড়ে আক্রান্ত হন আরাবুল। গাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েতের সভাপতি আরাবুল। সম্প্রতি তার বিরুদ্ধে অনাস্থা আনে আইএসএফ। সোমবার গিয়েছিলেন পঞ্চায়েত সমিতিতে। অফিস থেকে বেরোতেই এইভাবেই ক্ষোভের মুখে পড়েন। গন্ডগোলের কিছুক্ষণ পর তাকে দেখা যায় বিরোধী দলনেতার ঘরে। পরপর হামলার পেছনে নওশাদকে দুষছেন আরাবুল। পুরো জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। ভাঙড়ে জঙ্গিদের প্রশিক্ষণ হচ্ছে। আরাবুল ইসলাম মনে হয় তাহলে আমাদের শত্রু দেশে গিয়েছেন, ঘুরে এসেছেন, ওই সম্পর্কে এত জানলেন কি করে? আর যোগাযোগ কোথায় কি আছে না আছে তাহলে একটু তদন্ত করা দরকার। মাস পাঁচেক আইএসএফ করার পর ভাইজানের দল থেকে প্রাক্তন আরাবুল, যে আরাবুলকে একসময় সংশোধনের সুযোগ দিতে চেয়েছিলেন নওশাদ। শুধরাবার সুযোগ আইএসএফ দেয়, সংশোধনের জায়গা আইএসএফ দেয়। বিগলে ওয়া কেউ আছে তাকে ইনসুরেন্সে ফিরে নিয়ে আসার সুযোগ আইএসএফ। আইএসএফ ছাড়ার পর আরাবুলের সক্রিয়তা আমল দিচ্ছে না মমতাপন্থী তৃণমূল নেতারা। কোথাও না কোথাও যদি থাকতে হয় তাহলে এখন ওই বালিশ শিবিরে যাওয়া তৃণমূল কংগ্রেসটা এখন কিন্তু ঠিক সেভাবে চলবে না।
দরজাটা যখন ইচ্ছে ঢোকা, যখন ইচ্ছে ফিরে আসা, ওগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস এখন হবে না। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এদিন ঋতব্রতর ঘরে আরাবুলের সঙ্গে দেখা যায় ভাঙড়ের আর এক তৃণমূল নেতা খৈরুল ইসলামকে, যার সঙ্গে একসময় বারবার ঝামেলায় জড়িয়েছেন আরাবুল। খৈরুলের স্ত্রীর পঞ্চায়েতে আইএসএফ এর অনাস্থা ঘিরে কাছাকাছি দুই নেতা। সত্যজিৎ প্রদীপ্ত, শ্রাবন্তীর রিপোর্ট, TV9 বাংলা। পঞ্চায়েত তৃণমূলের 17 জন সদস্যের মধ্যে 16 জনই তৃণমূল কংগ্রেসের। আনুষ্ঠানিকভাবে শিবির বদল না করলেও তাদের মন বদল হয়ে গিয়েছে। নীল সাদা রং থেকে একেবারে গেরুয়া রঙে চলে গিয়েছে এই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। আর একজন বিজেপির সদস্য, সেই যেন শেষ কথা হয়ে দাঁড়িয়েছে। সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের পঞ্চায়েতও পরিবর্তন হয়েছে। ছিল নীল সাদা, হয়ে গেল গেরুয়া। বসিরহাট মহকুমায় প্রথম কোনো পঞ্চায়েতের রং বদল, যা শুনে এলাকার লোকজন ছুটছেন বদলে যাওয়া পঞ্চায়েত ভবন দেখতে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের একেবারে ভোল বদল। গত পঞ্চায়েত ভোটে এই পঞ্চায়েতের 17টি আসনের মধ্যে 16টি জেতে তৃণমূল, একটি বিজেপি। কিন্তু বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জে জিতেছে বিজেপি। আর হিঙ্গলগঞ্জ অঞ্চল থেকে প্রায় 3000 লিড পান বিজেপি প্রার্থী রেখা পাত্র। তারপরেই তৃণমূল সদস্যদের মন বদলায়। তৃণমূলের থেকেও তারা পঞ্চায়েতের রং পাল্টে ফেলেন। নীল সাদা রং তো আগের সরকারে ছিল, আমাদের সরকারের কালার হচ্ছে গেরুয়া সাদা, সেইটাই পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষও এই কালারটা দেখে খুব খুশি তারা। বোর্ড তৃণমূলের, প্রধানও জোড়াফুল শিবিরের। তবে এই মুহূর্তে বোঝা মুশকিল প্রধান ঠিক কোন দলে। পরিবর্তন হয়েছে, ওই জন্য পরিবর্তনের সাথে সাথে যে সরকার এসছে রংটা পাল্টানো হয়েছে। চোখের সামনে পঞ্চায়েতের ভোল বদল দেখে অবাক হচ্ছেন না স্থানীয়রা। তারা বলছেন এটা হওয়ারই ছিল। সরকার পরিবর্তন হয়েছে, রং তো চেঞ্জ হবেই। ঠিক ভালো লাগছে। 15 বছর আগেও যে কালার ছিল সেই কালারটা আরো কিছুদিন আগে আমাদের আসা উচিত ছিল, কিন্তু খুবই খুশি আমরা। আগামী দিন যে নির্বাচন হবে, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নীল সাদা রংটাই আগামী দিন মানুষের কাছে ফুটে উঠবে। এই প্রেক্ষাপটে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের একমাত্র বিজেপি সদস্যর গলার জোর সব থেকে বেশি। তিনি যেন প্রধান। এবার কি সরকারিভাবে সেটাও হয়ে যাবে? বসিরহাট থেকে নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। ধূপগুড়ি ব্লকের প্রায় 19 কিলোমিটার রাস্তা, 3টে গ্রাম পঞ্চায়েতের মানুষের ভরসা এই রাস্তা। আজকে সেই রাস্তার ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। তার কারণ এই রাস্তা যতই গুরুত্বপূর্ণ হোক, তৃণমূল আমলে একটুও গুরুত্ব পায়নি। আর তার ফল ছোট বড় সব রকমের গাড়ি যাতায়াত বন্ধ। কোনো রকমে টোটোটা চলছিল, এখন সেটাও ভ্যানিশ। কোনো রকমে মানুষ এই রাস্তা এড়িয়ে যেতে পারলেই যেন বেঁচে যায়। টোটো চলাচলের যোগ্য না, এমনকি সাইকেলে যাওয়ারও যোগ্য না এই রাস্তা। বিগত সরকার তো কোনো রকম কর্ণপাত করলো না। 2-4 মাস নয়, অভিযোগ কম করে 7 বছর ধরে বেহাল ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট খট্টিমারি দুরামারি সড়ক। একসময় ঝকঝকে পিচের রাস্তা ছিল, কিন্তু সেসব আজ অতীত। প্রায় 19 কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ এই রাস্তায় এখন পা ফেলতেও ভয় পান লোকজন। যাত্রীবাহী বাস দুরস্ত, ছোট গাড়ি চলাচলেও বন্ধ হয়ে গেছে প্রায়। এমনকি টোটোগুলিও বদলে ফেলেছে পথ। যেদিক দিয়ে আগে যাইতাম ওই দিক থেকে নিয়ে যায় না, অন্য রাস্তা দিয়ে যায়। এখন বিকল্প রাস্তা দিয়ে যেতে হয়। তো এতে কি ভাড়াও বেশি লাগে? হ্যাঁ, সময়টাও বেশি লাগে। 30 মিনিটের রাস্তা যেতে এখন সময় লাগে প্রায় 1 ঘন্টা, কখনো তারও বেশি। ভোগান্তির শেষ নেই। টোটোওয়ালাও ভাড়া বেশি চায় রাস্তা খারাপের জন্য। আচ্ছা। এবং আমাদের এখানে মাল নিতে গেলেও ভাড়া ওরা বেশি নেয়। আর আপনারা যে ফসলটা করেন সেটা মার্কেটে নিয়ে যান না, সুপার মার্কেটে? এখন আমরা এইখানে বাধ্য হয়ে এইখানে ফড়িয়াকে দিই এবং ফড়িয়ায় বিক্রি করি। দীর্ঘদিন ধরে তো তৃণমূলরাই এখানে রাজত্ব করে গেল। এরা 15 বছর থেকে শুধু খেয়ে গেল। তৃণমূল আমলে দুর্নীতির অভিযোগ তুলে মানুষজন ফুঁসছেন। বারবার রাস্তাটি সংস্কারে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কিছুই হয়নি। তৃণমূলের বিধায়ক মনে হয় বিধায়কে ভোটে চলাকালীন এখানে আসে, আর ধারালতা পেয়ে আমরা মানুষ কোনোদিন তাকে আমরা চোখে দেখতে পারিনি। রাস্তা তো দুরস্ত, উন্নয়ন কতখানি করছে তার প্রতীক চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে। স্থানীয়দের বক্তব্য, পালাবদল তো হলো, এবার কি তাদের দিন ফিরবে? তারা কি পাবেন একটা চলাচলের যোগ্য রাস্তা? রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।